ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা সো দ্যাট এবং টু টু এই দুটো বিষয় দিয়েই সেন্টেন্সকে জয়েনিং করা শিখব। এর আগে আমরা পৃথক পৃথক ভাবে সো দ্যাট এবং টু টু দিয়ে জয়েনিং করেছি, কিন্তু আজকে একসঙ্গে করব। তার কারণ হলো এই সো দ্যাট এবং টু টু একে অপরের সঙ্গে রিলেটেড। যেমন ধরো এখানে দুটি সেন্টেন্স দেওয়া রয়েছে, হি ইজ ভেরি ওল্ড, সে হয় খুব বুড়ো। হি ক্যান নট ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটতে পারে না। যদি বলে এখানে নির্দেশে যে এই সেন্টেন্স দুটোকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করো, তখন আমাদের এটাকে করতে হবে সো দ্যাট দিয়ে জয়েনিং। আবার যদি বলে যে এগুলোকে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করো, তখন কিন্তু আমাদের করে দিতে হবে টু টু দিয়ে জয়েনিং। তাহলে প্রথমে আমরা টু টু দিয়ে জয়েনিং করব, তারপরে সো দ্যাট করব। তো এটাকে যখন আমরা টু টু দিয়ে জয়েনিং করব, তার নিয়ম হলো যে প্রথমে এই যে ভেরি আছে, ভেরি পরিবর্তে আমাদের লিখতে হবে টু, আর তারপরে যে এই ফুল স্টপ থেকে একবারে নট পর্যন্ত এই পুরোটাকে উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমাদের লিখতে হবে টু। তাহলে এই দুটো জিনিস তো আমাদের মনে রাখতে হবে যে এই টু আমরা লিখছি কোথায় থেকে, এই ভেরির পরিবর্তে। আর কি করছি, এই যে ফুল স্টপ থেকে, এই ফুল স্টপ থেকে একদম নট পর্যন্ত পুরোটা আমরা উঠিয়ে দেবো, তার পরিবর্তে লিখে দেবো এই টু। এটা হলো টু টু দিয়ে জয়েনিং করার নিয়ম। তাহলে যদি বলতো যে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করো বা টু টু ব্যবহার করে জয়েনিং করো, তাহলে এরকম করলাম। কিন্তু ওই একই সেন্টেন্স গুলোকে যদি বলতো যে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করো বা সো দ্যাট দিয়ে জয়েনিং করো, তাহলে তার অ্যান্সারটা হয়ে যেত এই রকম। দেখো সো দ্যাট এবং টু টু ডিফারেন্সটা তোমরা ভালো করে দেখে নাও। দেখো যখন আমরা সো দ্যাট করছি, তখন কি হবে, এই ভেরি পরিবর্তে বা এই টু এর পরিবর্তে সো হবে। আমরা এই এই সেন্টেন্স থেকে করলেও যা অ্যান্সার আসবে, এই সেন্টেন্স থেকে করলেও কিন্তু তাই আসবে। তোমরা দুটোকে ভালোভাবে এখানে দেখে নাও। আর এই দ্যাটটা কার পরিবর্তে এসছে, যদি আমরা এই এই সেন্টেন্স থেকে করি, তাহলে এই যে এই ফুল স্টপের পরিবর্তে আমরা এখানে কিন্তু দ্যাটটাকে বসিয়ে দেবো। তাহলে সহজ করে বলতে গেলে ভেরির পরিবর্তে সো, আর ফুল স্টপের পরিবর্তে দ্যাট বসিয়ে দিলে কিন্তু সো দ্যাট দিয়ে জয়েনিংটা হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে টু টু দিয়ে যে বাক্যটা দেওয়া রয়েছে, হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট, এই বাক্যটা দিয়ে দিল, দিয়ে তোমাদের বললো যে বাক্যটিকে রিমুভ টু, অর্থাৎ টু সরিয়ে দাও। আবার বলতে পারে যে ইউজ সো দ্যাট ব্যবহার করো, বা বলতে পারে যে মেক ইট কমপ্লেক্স, এটাকে জটিল বাক্য করো, বা বলতে পারে যে মেক ইট নেগেটিভ, এটাকে নাবাচক করো। তাহলে এই চার রকম নির্দেশ আসতে পারে। তো এই নির্দেশগুলো আসলে সেটাকে কিন্তু আমরা এই সো দ্যাট ব্যবহার করে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তো এই টু টু থেকে যদি আমরা সো দ্যাট ব্যবহার করি, তাহলে কি করছি দেখো, এই যে এই টু রয়েছে, টি ডবল টু, তার পরিবর্তে আমরা লিখছি সো। আর এই যে টু, এই টু এর পরিবর্তে আমরা কি লিখছি, প্রথমে লিখছি দ্যাট, তারপরে লিখছি সাবজেক্ট, তারপরে দেখো লিখছি ক্যান নট। তো সব ক্ষেত্রে যে ক্যান নট হবে এমন কোনো কথা নেই। বেশ কিছু ক্ষেত্রে কুড নট হতে পারে, যদি এটা পাস্ট টেন্সে থাকে। এটা যেমন প্রেজেন্ট টেন্স আছে ইজ, এটা যদি পাস্ট টেন্স ওয়াজ বা ওয়ার থাকতো, তাহলে কিন্তু এখানে কুড নট হতো। আবার সব ক্ষেত্রে ক্যান নট বা কুড নট হবে এমন কি, মানে এমন কোনো কথা নেই। এখানে অনেক ক্ষেত্রে আবার ইট ডাজ নট হতে পারে, ইট ডাজ নট। সে অ্যান্সার গুলো বা সে এক্সাম্পল গুলো তোমরা পরে পেয়ে যাবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি বলতে পারি যে তোমরা যদি আমার ভিডিওগুলো পুরো দেখো, তাহলে তোমরা ইংরেজি গ্রামার খুব সহজেই শিখতে পারবে, কারণ আমি গ্রামারের জটিল বিষয়গুলোকে সহজ করে তোমাদের সামনে পরিবেশন করছি। এবার দেখো পরের প্রশ্নটি। এখানে বলছে যে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, বৃদ্ধ মানুষটি খুব দুর্বল। হি কুড নট ওয়ার্ক, সে কাজ করতে পারতো না। তো এখানে দেখো এটা পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, এখানে ওয়াজ রয়েছে, আর এখানে দেখো কুড নট রয়েছে। তো এটাকে যদি আমরা টু টু দিয়ে জয়েনিং করি, তাহলে টু টু দিয়ে করলে কি করব, এই ভেরি পরিবর্তে আমরা লিখবো টু, আর এই ফুল স্টপ থেকে একেবারে এই নট পর্যন্ত উঠিয়ে দিয়ে লিখবো টিও টু। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এইরকম, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়ার্ক। তো এটা হয়ে গেল টু টু দিয়ে। এবার যদি আমাদের বলে যে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে জয়েনিং করো, বা এই টু টু দিয়ে জয়েনিং করা আছে, বললো যে এই সেন্টেন্সটাকে রিমুভ টু, মানে টু সরিয়ে দাও, বা বলতে পারে যে মেক ইট কমপ্লেক্স, এটাকে জটিল করো, বা বলতে পারে যে এটাকে নেগেটিভ করো, বা বলতে পারে যে সো দ্যাট ব্যবহার করো। তো এতগুলো নির্দেশ যদি আসে, তো সেক্ষেত্রে আমরা সো দ্যাট ব্যবহার করব। আর এক্ষেত্রে সো দ্যাট ব্যবহার করলে অ্যান্সারটি হয়ে যাবে এইরকম, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়ার্ক। তো এখানে আমরা কি করছি দেখো, আমরা যদি এই মানে প্রশ্ন থেকে সো দ্যাট ব্যবহার করি, তাহলে দেখো এই ভেরির পরিবর্তে আমরা ব্যবহার করব সো, আর এই ফুল স্টপের পরিবর্তে আমরা ব্যবহার করব দ্যাট। কিন্তু যদি এই টু টু থেকে আমরা করি, তাহলে কি করছি, এই টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব সো, আর এই টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব প্রথমে দ্যাট, তারপরে দেখো সাবজেক্ট। সাবজেক্ট দেখো এখানে দা ওল্ড ম্যান ছিল, বারবার দি ওল্ড ম্যান বলার দরকার নেই, প্রথমে একবার নাউন ব্যবহার করে তারপরে প্রোনাউন ব্যবহার করলেই হয়, তাই আমরা হি ব্যবহার করেছি। তারপর দেখো যেহেতু এটা পাস্ট টেন্স ছিল ওয়াজ, তাই আমরা এখানে কুড নট ব্যবহার করেছি, তারপরে যা ছিল তাই বসিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাব 3 নম্বর এক্সাম্পলে। ব্যাপারটি দেখে নাও খুব সহজভাবে। হি ইজ ভেরি ফ্যাট, সে হয় খুব মোটা। হি ক্যান নট রান ফাস্ট, সে দ্রুত দৌড়তে পারে না। তো
তো এই বাক্য দুটোকে, এই সেন্টেন্স দুটোকে আমরা প্রথমে টু টু করবো, অ্যান্সারটা হয়ে যাবে এরকম, হি ইজ টু ফ্যাট, তারপরে টু রান ফাস্ট। এবার যদি আমরা সো দ্যাট করি তাহলে হয়ে যাবে হি ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান ফাস্ট। তোমরা পুরোটি দেখতে থাকো, যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো, আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব। এবারে 4 নম্বর প্রশ্ন, দ্য বক্স ইজ ভেরি হেভি, বাক্সটা খুবই ভারী, আই ক্যান নট লিফট ইট, আমি এটা তুলতে পারি না। টু টু দিয়ে জয়েনিং করলে হয়ে যাবে ভেরি পরিবর্তে টু, আর ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে টু, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এরকম, দ্য বক্স ইজ টু হেভি টু লিফট ইট। একটা কথা মনে রাখবে যে প্রথমে যখন লিখছো তখন কিন্তু দেখবে যে টি ডবল ও টু, মানে দুটো ও টি এর পরে, আর লাস্টে কিন্তু একটা ও, এটা কিন্তু অনেক সময় ছাত্রছাত্রীরা উল্টে ফেলে, তো সেটা তোমাদের সতর্ক হতে হবে। এবার যদি এটাকে আমরা সো দ্যাট করি, সো দ্যাট দিয়ে জয়েনিং করলে উত্তরটা হয়ে যাবে এরকম, দ্য বক্স ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট লিফট ইট। এইবারে 5 নম্বর, আমি বেশ কয়েকটি উদাহরণ দেব যাতে তোমাদের মানে বিষয়টি একদম সহজে তোমাদের কাছে উপস্থাপন করা যায় বা তোমরা খুব সহজে বুঝতে পারো। এবারে দেখো 5 নম্বর, দ্য নিউজ ইজ ভেরি গুড, খবরটি খুবই ভালো, ইট ক্যান নট বি ট্রু, এটা সত্য হতে পারে না। তো এখানে আমরা টু টু করছি, তো প্রথমে দেখো আমরা এই ভেরির পরিবর্তে লিখে দেবো টি ডবল টু, আর ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে টু, তো অ্যান্সারটা হবে এরকম, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। এবার যদি আমরা এটাকে সো দ্যাট ব্যবহার করি তাহলে অ্যান্সারটি হয়ে যাবে এরকম, দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। এবারে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে যখন এই যে টু টু দিয়ে কোনো একটা সেন্টেন্স দেওয়া হলো, এবার নির্দেশে বলা হলো যে রিমুভ টু, মানে টু সরাও, বা ইউজ সো দ্যাট ব্যবহার করো, বা এটাকে কমপ্লেক্স করো, বা এটাকে নেগেটিভ করো, তখন ছাত্রছাত্রীরা যে ভুলটা করে, এই টু এর পরিবর্তে সো লেখে আর এই টু এর পরিবর্তে শুধু দ্যাট লিখে ছেড়ে দেয়। এখানে যে দ্যাটের পরে যে এই যে সাবজেক্ট তারপরে যে ক্যান নট কথাটা লিখতে হবে, এটা কিন্তু অনেকে লেখে না, তো সেটা তোমাদের কিন্তু সতর্ক হতে হবে। আমি এটা বললাম আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি দীর্ঘদিন এই পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছি, দীর্ঘদিন ছাত্রছাত্রীদের পড়াচ্ছি, তো আমি দেখেছি বাস্তব অভিজ্ঞতায় কি ভুল হয়, আমি সেখান থেকেই বলছি। এবারে চলে যাবো আমরা 6 নম্বর কোশ্চেনটিতে। দেখো বলছে যে সি ইজ ভেরি শর্ট, সে হয় খুবই বেটে, সি ক্যান নট টাচ দ্য সিলিং, সে সিলিংটা স্পর্শ করতে পারে না। এই সেন্টেন্সটিকে যখন আমরা নেগেটিভ করব, সরি প্রথমে আমরা টু টু দিয়ে করে নিই, টু টু মানে এটা অ্যাফার্মেটিভ জয়েনিং হয়ে যায় বা এটা সিম্পল সেন্টেন্সে জয়েনিং হয়ে যায়। আর একবার বলি যে টু টু দিয়ে যখন আমরা জয়েনিং করছি তখন সেটা হয়ে যাচ্ছে সিম্পল সেন্টেন্সে জয়েনিং বা অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক, কিন্তু যখন আমরা সো দ্যাট ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে কমপ্লেক্স বা সেটা নেগেটিভ। তাহলে প্রথমে আমরা টু টু করছি, টু টু করলে অ্যান্সার হবে এরকম, সি ইজ টু শর্ট টু টাচ দ্য সিলিং। এইবারে সো দ্যাট করলে হয়ে যাবে সি ইজ সো শর্ট দ্যাট সি ক্যান নট টাচ দ্য সিলিং। চলে যাব কোশ্চেন নাম্বার 7-এ। এখানে বলছে যে দ্য নেকলেস ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, আই কুডন্ট বাই ইট, নেকলেসটি খুবই দামি ছিল, আমি এটা কিনতে পারিনি। তো এই অ্যান্সারটি হয়ে যাবে টু টু দিয়ে এইরকম, দ্য নেকলেস ওয়াজ টু এক্সপেন্সিভ টু বাই ইট। এবারে যখন আমরা সো দ্যাট করব তখন অ্যান্সারটি হয়ে যাবে এরকম, দ্য নেকলেস ওয়াজ সো এক্সপেন্সিভ দ্যাট আই কুডন্ট বাই ইট। তো এখানে দেখো এই সাবজেক্ট এখানে আই রয়েছে, তো তাই আমরা এখানে আই করেছি, অর্থাৎ আমরা এই বাক্য থেকে যখন সো দ্যাট ব্যবহার করছি তখন কি করছি, ভেরি পরিবর্তে সো আর ফুল স্টপের পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করেছি। কিন্তু অনেক ক্ষেত্রে যদি তোমার ধরো এইটা দেওয়া থাকতো যে দ্য নেকলেস ওয়াজ সো এক্সপেন্সিভ, সরি দ্য নেকলেস ওয়াজ টু এক্সপেন্সিভ টু বাই ইট, অর্থাৎ টু টু দিয়ে জয়েনিং করা আছে, এবার তোমাকে বললো তুমি টু সরিয়ে দাও, রিমুভ করো টু, তো তখন আমরা এইভাবে মানে করছি, ধরো এই যে টু এর পরিবর্তে আমরা সো লিখছি, তারপরে এক্সপেন্সিভ লিখলাম, তারপরে দ্যাট লিখলাম, এবার দ্যাটের পরে সাবজেক্ট লিখবো। এখানে কিন্তু সাবজেক্ট এই নেকলেস হবে না, এখানে সাবজেক্টকে যে নেকলেসটা এক্সপেন্সিভ এটা কেউ কিনতে পারে না, যেহেতু এখানে আই দেওয়া রয়েছে সাবজেক্টে তাই আমরা আই ব্যবহার করছি। যদি এখানে আই দেওয়া না থাকতো বা আমরা বুঝতে না পারতাম কি রয়েছে, তাহলে কিন্তু এখানে যদি আমরা ওয়ান লিখতাম, ও এন ই ওয়ান, তাহলে কিন্তু হয়ে যেত। ওয়ান মানে হলো ওয়ান পার্সন, এক ব্যক্তি। তো এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 8-এ। এখানে বলছে যে দ্য ডে ইজ ভেরি হট, দিনটি খুব তপ্ত, ওয়ান ক্যান নট গো আউট, কোনো এক ব্যক্তি বাইরে যেতে পারে না। দেখো বলতে বলতেই ওয়ান এখানে দেওয়া রয়েছে, ওয়ান ওয়ান মানে এখানে হবে ওয়ান পার্সন। তো এটাকে যখন আমরা টু টু দিয়ে জয়েনিং করব তখন অ্যান্সারটা হয়ে যাবে এরকম, দ্য ডে ইজ টু হট টু গো আউট।
এখানে কিন্তু সাবজেক্ট আলাদা দেখো দুটো বাক্যের, এখানে প্রথম বাক্যের সাবজেক্ট হলো দ্য ডে আর দ্বিতীয় বাক্য হলো ওয়ান। তো এক্ষেত্রে কিন্তু যখন আমরা এই টু টু থেকে সো দ্যাটে আসবো তখন আমাদের একটু সতর্ক হতে হবে। এখানে কিন্তু হি ক্যান নট বা হি কুড নট দিলে হবে না, এই কয়েকটা ব্যতিক্রম আছে, সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তো এখানে যখন আমরা সো দ্যাট করব তখন অ্যান্সারটি হয়ে যাবে এরকম, দ্য ডে ইজ সো হট দ্যাট ওয়ান ক্যান নট গো আউট। তাহলে এখানে আমরা কি করলাম দেখো, যদি আমরা এই মানে উপর থেকে করি এখান থেকে তাহলে সহজ হয়ে যাচ্ছে। তো আমরা কি করছি, ভেরি পরিবর্তে লিখছি সো, আর ফুল স্টপের পরিবর্তে লিখছি দ্যাট। কিন্তু মনে করো এটা দেওয়া নেই, এটা নেই, তোমাদের দেওয়া রয়েছে এই যে টু টু দিয়ে যেটা করেছি না, সেটা আছে যে দ্য ডে ইজ টু হট টু গো আউট। এইবার বললো যে এটাকে সো দ্যাট ব্যবহার করো, বা বললো যে রিমুভ টু, মানে টুটাকে সরিয়ে দাও, বা বললো যে মেক ইট কমপ্লেক্স, এটাকে জটিল করো, বা বললো যে মেক ইট নেগেটিভ, এটাকে নাবাচক করো। তখন আমরা সো দ্যাট ব্যবহার করব। তখন কি করব, এই টু এর পরিবর্তে আমরা সো লিখছি, তারপরে এই টু এর পরিবর্তে দ্যাট লেখার পরে প্রথমে লিখবো সাবজেক্ট। দেখো এখানে সাবজেক্ট লিখছি ওয়ান, কিন্তু অনেকের মাথায় আসবে না ওয়ান, এখানে হয়তো হি ক্যান নট বা হি কুড নট বসিয়ে দেবে। তো এগুলো তোমাদের একটু সতর্ক হতে হবে। এবারে চলে যাব আমরা 8 নম্বর কোশ্চেনে। দ্য পোয়েম ইজ ভেরি সিম্পল, ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। কবিতাটি খুবই সহজ, এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। এটাকে টু টু করলে অ্যান্সার হয়ে যাবে এরকম, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। এইখানে দেখো এখানে কিন্তু হি ক্যান নট বা হি কুড নট নেই, এখানে ইট ডাজ নট আছে। তো এটাতে যখন আমরা সো দ্যাট করবো তখন কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে অ্যান্সারটি হয়ে যাবে এরকম, দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। নাও মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 10। এবার আমরা পরের প্রশ্নতে চলে যাচ্ছি, যেটা হলো প্রশ্ন নাম্বার 10। ইউ আর ভেরি ইয়ং, তোমার বয়স খুবই কম। ইউ ক্যান নট গেট ম্যারিড, তুমি বিয়ে করতে পারো না। এটা টু টু করলে হয়ে যাবে এরকম, ইউ আর টু ইয়ং টু গেট ম্যারিড। এবার যখন আমরা এটাকে সো দ্যাট করব তখন এটার অ্যান্সার হয়ে যাবে, ইউ আর সো ইয়ং দ্যাট ইউ ক্যান নট গেট ম্যারিড, মানে তুমি এত অল্প বয়স্ক যে তুমি বিয়ে করতে পারো না। আমি আরেকটা উদাহরণ দেবো, তারপর তোমাদের নিয়মটা একটু বলে দেবো। তো তোমাদের কাছে একটা অনুরোধ, এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, কিছু জানার বা জানাতে হলে কমেন্ট। আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। এবার দেখো 11 নম্বর উদাহরণটি বা 11 নম্বর প্রশ্নটি, সি ইজ ভেরি সাই, সে হয় খুব লাজুক, মানে তার খুব লজ্জা। সি ক্যান নট পারফর্ম অন স্টেজ, সে স্টেজে পারফর্ম করতে পারে না। তো এটাকে আমরা টু টু করলে অ্যান্সারটা হয়ে যাবে এরকম, সি ইজ টু সাই টু পারফর্ম অন স্টেজ। আর সো দ্যাট করলে হয়ে যাবে, সি ইজ সো সাই দ্যাট সি ক্যান নট পারফর্ম অন স্টেজ। তো এতক্ষণ ধরে আমরা 11টি এক্সাম্পল বা প্রশ্ন দেখে নিলাম। প্রত্যেকটাকে আমরা সো দ্যাট এবং টু টু উভয় ভাবেই জয়েনিং করলাম। এবার আমরা একটু রুলস এর দিকে তাকাবো বা নিয়মটা একটু দেখে নেব। তো দেখো, যদি আমরা প্রথমে দুটো রুলসই তোমাদের দেখিয়ে দেবো, সো দ্যাট এবং টু টু। তো প্রথমে আমরা টু টু এর রুলটা দেখাচ্ছি। তো প্রথমে আমরা কি করব, যে ভেরি উঠিয়ে লিখে দেবো টু, আর তারপরে কি লিখবো, যে ফুল স্টপ থেকে নট পর্যন্ত উঠিয়ে লিখে দেবো টু। তো তাই করেছি আমরা। দেখো যখন আমরা টু টু দিয়ে জয়েনিং করছি, দেখো ভেরিটাকে উঠিয়ে দিয়েছি, তার পরিবর্তে আমরা এখানে লিখছি টু। আর দেখো কি করছি, এই যে ফুল স্টপ রয়েছে, ফুল স্টপ থেকে একেবারে নট পর্যন্ত পুরোটাকে আমরা উঠিয়ে দিচ্ছি, দিয়ে তার পরিবর্তে আমরা লিখছি এই টু। তো এটা হলো টু টু দিয়ে জয়েনিং। আর যখন আমরা সো দ্যাট দিয়ে জয়েনিং করবো তখন সেটা আরো সহজ, সেটা ভেরি পরিবর্তে সো, আর শুধুমাত্র ফুল স্টপ উঠে গিয়ে তার পরিবর্তে দ্যাট। তো তার নিয়মটাও তোমরা দেখে নাও। দেখো সো দ্যাটের নিয়মটা হবে এরকম, যে ভেরি উঠিয়ে সো আর ফুল স্টপ উঠিয়ে দ্যাট। তাহলে এইটুকু ছিল এই ক্লাসটির আলোচনা। আবারও বলছি যে এই ক্লাসগুলো তৈরি করতে অনেক পরিশ্রম হয়। তো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো আমি উৎসাহ পাবো। আর তোমরা কি ধরনের গ্রামারের ক্লাস চাও তোমরা আমাকে জানাবে, আমি অবশ্যই সেই ধরনের গ্রামারের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। এবং আমি বলতে পারি, তোমরা যদি আমার সঙ্গে থাকো বা আমার ভিডিওগুলো পুরো দেখো, গ্রামারের কঠিনতম থেকে কঠিনতম রুলস গুলোকে আমি খুব সহজভাবে তোমাদের সামনে পরিবেশন করব, এবং খুব সহজে তোমরা কিন্তু গ্রামার শিখতে পারবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসছি অন্য একটি ভিডিও নিয়ে। বাই।